একবার ভাবুন তো, এমন একটা আইনের কথা যেটা ঠিক করে দেবে যে আদালতে আপনার সাথে কি ব্যবহার করা হবে। আপনার কাজের জন্য নয়, আপনার সামাজিক পরিচয়ের জন্য। আফগানিস্তানে কিন্তু এটা এখন আর কোনো কল্পনা নয়, এটাই কঠিন বাস্তবতা। চলুন, আজকে আমরা দেখব কিভাবে একটা নতুন দণ্ডবিধি দেশটির সমাজকে একেবারে নতুন করে গড়ে তুলছে, বা বলা ভালো, ভেঙে ফেলছে। এই কথাটা ঠিক যেন মূল জায়গায় গিয়ে আঘাত করে। মানে একটা আইন কিভাবে একদিকে শরিয়া ভিত্তিক হওয়ার কথা বলে, আবার ঠিক সেই আইনই মানুষকে পুরুষ, মহিলা, স্বাধীন মানুষ আর দাসে ভাগ করে ফেলে। এটা তো শুধু একটা আইনের বই না, এটা আসলে একটা নতুন সমাজ ব্যবস্থা তৈরির পুরো ব্লুপ্রিন্ট। তো এই পুরো জটিল বিষয়টা সহজে বোঝার জন্য আমরা এটাকে কয়েকটা ভাগে ভাগ করে দেখব। প্রথমে আমরা জানব এই নতুন আইনটা আসলে কি। তারপর দেখব কিভাবে সমাজকে চারটা আলাদা শ্রেণীতে ভাগ করে ফেলা হয়েছে। আমরা এটাও দেখব যে কিভাবে ন্যায়বিচার সবার জন্য সমান থাকছে না, আর কিভাবে নারীদের বিরুদ্ধে একটা লিঙ্গীয় বর্ণবাদকে রীতিমতো আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে। আর সবশেষে আমরা বোঝার চেষ্টা করব এই পুরো সিস্টেমটা আসলে কিভাবে একটা নিয়ন্ত্রণের হাতিয়ার হয়ে উঠেছে। বেশ, তাহলে চলুন শুরু করা যাক প্রথম অংশ দিয়ে। আমরা কথা বলছি তালেবানের নতুন দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধির নীতিমালা নিয়ে। ভাবুন, ১১৯টা ধারার একটা ডকুমেন্ট, যেটা আসলে তাদের চোখে একটা আদর্শ সমাজ কেমন হবে তারই একটা বিস্তারিত নকশা। আর হ্যাঁ, এটা কিন্তু কোনো ড্রাফট বা প্রস্তাবনা নয়। তালিবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিজে এটাতে সই করেছেন, আর এটা কিন্তু ইতোমধ্যেই দেশজুড়ে কার্যকর করার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। তার মানে এই মুহূর্তে আফগানিস্তানের সাধারণ মানুষের জীবন সরাসরি এই আইনের দ্বারা প্রভাবিত হচ্ছে। আচ্ছা, এই আইনটা বুঝতে হলে দুটো আইনি শব্দ জানাটা খুব জরুরি। একটা হলো হুদুদ, মানে কোরআনে নির্দিষ্ট কিছু অপরাধের জন্য যে শাস্তির কথা বলা আছে, কিন্তু আসল ক্ষমতাটা লুকিয়ে আছে দ্বিতীয় শব্দটার মধ্যে, আর সেটা হলো তাজির। তাজির মানে হলো বিচারকের বিবেচনাধীন শাস্তি। সোজা কথায় বিচারককে নিজের ইচ্ছে মতো শাস্তি দেওয়ার ক্ষমতা দেওয়া। আর দেখবেন, এটাই পুরো সিস্টেমের মূল চাবিকাঠি হয়ে উঠেছে। এখন আমরা এই দণ্ডবিধির সম্ভবত সবচেয়ে চাঞ্চল্যকর দিকটা দেখব। কিভাবে এই আইনটা আফগান সমাজকে একেবারে স্পষ্টভাবে একটা কঠোর শ্রেণীবিন্যাসে ভাগ করে দিয়েছে। এই টেবিলটার দিকে একবার তাকান। এটাই হলো এই নতুন আইনের আসল চেহারা। আপনার অপরাধ কি সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনি সমাজের কোন শ্রেণীতে পড়েন। দেখুন, একেবারে উপরের স্তরে যারা আছেন, আলেম, তালেবান নেতা, তাদের জন্য আছে সম্মানজনক বিজ্ঞপ্তি, কোনো সমন পর্যন্ত নেই। আর একেবারে নিচের স্তরে যারা শ্রমিক, কৃষক, গরিব মানুষ, তাদের জন্য কি হুমকি আর শারীরিক শাস্তি। একই দেশে দুই রকম বিচার। আর এই স্লাইডটা দেখুন, একই অপরাধের জন্য দুই শ্রেণীর মানুষের সাথে কি করা হচ্ছে। একজন ধর্মীয় আলেমকে বিচারক খুব সম্মান করে বলবেন, আমার নজরে এসেছে যে আপনি এমন কিছু করছেন, মানে একটা পরামর্শের মতো। আর চতুর্থ শ্রেণীর একজন সাধারণ মানুষ হলে তাকে হুমকি দেওয়া হবে, মারধর করা হবে, সবার সামনে অপমান করা হবে। এটা তো ন্যায় বিচার না, এটা হলো ন্যায় বিচারের নামে প্রহসন। আইনের শাসন বলে তো আর কিছু রইল না। ব্যাপারটা শুধু এই শ্রেণীবিভাগেই থেমে নেই, এখানে এটা আরও ভয়ঙ্কর মোড় নেয়। এই দণ্ডবিধি শুধু শ্রেণীই তৈরি করছে না, এটা দাস প্রথাকে আইনি স্বীকৃতি দিচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আইনের ৪ আর ১৫ নম্বর ধারায় স্পষ্ট করে দাস শব্দটা ব্যবহার করা হয়েছে, আর একজন মালিককে তার দাসকে শাস্তি দেওয়ার অধিকারও দেওয়া হয়েছে। ভাবুন একবার, যে প্রথাটা সারা বিশ্ব ১০০ বছরেরও বেশি সময় আগে বাতিল করে দিয়েছে, সেটাকে আফগানিস্তানে আবার ফিরিয়ে আনা হচ্ছে। চলুন এবার দেখি এই সিস্টেমটা শাসক শ্রেণীকে কিভাবে সুরক্ষা দেয়। বিশেষ করে সমাজের একেবারে উপরের স্তরের মানুষদের জন্য এই আইনটা শাস্তির তরবারির চেয়েও বেশি একটা সুরক্ষার ঢাল হিসেবে কাজ করে। এই পয়েন্টগুলো একবার দেখুন। শাসক শ্রেণীর, বিশেষ করে ধর্মীয় অভিজাতদের আমিরাতের মেরুদণ্ড হিসেবে দেখা হচ্ছে। তাদের জন্য আছে আইনি ব্যতিক্রমবাদ, মানে তারা আইনের ঊর্ধ্বে। কোনো অপরাধের অভিযোগ উঠলেও তাদের সাথে অত্যন্ত সম্মানের সাথে কথা বলতে হবে। আর সবচেয়ে বড় কথা, তালেবান নেতার বিরুদ্ধে কোনো কথা বলাটা একটা শাস্তিযোগ্য অপরাধ। বার্তাটা খুব পরিষ্কার, আপনি যদি ক্ষমতার কাছাকাছি থাকেন আর অনুগত হন, তাহলে আইন আপনাকে ছুঁতেও পারবে না। ১১১৮,
2025 সালে তালেবানের সুপ্রিম কোর্টের হিসেবেই এতজন মানুষকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছে। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা 1118 জন মানুষের জনসমক্ষে অপমানের গল্প। যারা সমাজের নিচের স্তরে পড়ে তাদের জন্য এটাই হলো তালেবানের ন্যায় বিচার। এখন আমরা আসব এমন একটা বিষয়ে যেটাকে জাতিসংঘ বিশেষজ্ঞরা বলছেন জেন্ডার অ্যাপারথাইড বা লিঙ্গীয় বর্ণবাদ। এই যে 4টা শ্রেণীর কথা আমরা শুনলাম, তার মধ্যেও নারীদের জন্য একটা আলাদা উপশ্রেণী তৈরি করা হয়েছে, যেখানে তাদের অবস্থান সবার নিচে। দেখুন কিভাবে নারীদের জীবন থেকে সবকিছু কেড়ে নেওয়া হচ্ছে। প্রথমে বন্ধ করা হলো হাই স্কুলে যাওয়া, তারপর বন্ধ হল বিশ্ববিদ্যালয়ের দরজা। এরপর এনজিও বা জাতিসংঘে তাদের কাজ করা নিষিদ্ধ করে দেয়া হলো। তাদের জন্য পার্ক, জিম, পাবলিক বাথ সবকিছু দরজা বন্ধ। আর সবশেষে জনসম্মুখে তাদের কণ্ঠস্বর পর্যন্ত নিষিদ্ধ করে দেওয়া হলো। এটা হলো একটা পুরো প্রজন্মকে সমাজ থেকে মুছে ফেলার একটা পরিকল্পিত চেষ্টা। আর এই ৩২ নম্বর ধারাটা দেখুন, যদি একজন স্বামী তার স্ত্রীকে এমনভাবে মারধর করেন যে তার হাড়গোড় ভেঙে যায়, তাহলেও তার সর্বোচ্চ শাস্তি হতে পারে মাত্র ১৫ দিন। মাত্র ১৫ দিন! এই আইনটা তো আসলে পারিবারিক সহিংসতাকে একরকম আইনি বৈধতা দিচ্ছে। এটা পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে স্বামীর অধিকার আছে তার স্ত্রীকে শাসন করার, এমনকি যদি তার ফল মারাত্মক শারীরিক ক্ষতিও হয়। তো এতক্ষণ আমরা যা যা দেখলাম সব মিলিয়ে কি দাঁড়ায়? এটা পরিষ্কার যে এই দণ্ডবিধিটা আসলে কোনো ন্যায় বিচারের ব্যবস্থা না। এটা হলো সমাজকে পুরোপুরি নিয়ন্ত্রণ করার একটা নিখুঁত নির্দেশিকা। দেখুন কিভাবে ধর্মকে এখানে নিয়ন্ত্রণের একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্রথমত বলা হচ্ছে শুধু হানাফি সুন্নিরাই পূর্ণ মুসলমান। দ্বিতীয়ত অন্য গোষ্ঠীর মানুষদের ধর্মদ্রোহী বলা হচ্ছে। আর শাস্তি, আপনি যদি হানাফি মাযহাব থেকে অন্য মতে যান, আপনার 2 বছরের জেল হবে, আর ধর্মদ্রোহিতা ছড়ানোর শাস্তি তো 10 বছরের জেল। এর মানে হলো হাজারাদের মতো ধর্মীয় সংখ্যালঘুদের জীবনকে আরও কঠিন করে তোলা হচ্ছে, তাদের কোণঠাসা করে ফেলা হচ্ছে। আর সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর ধারাগুলোর মধ্যে এটা একটা। আইনের 4 নম্বর ধারার 6 নম্বর উপধারায় বলা হচ্ছে, কোনো মুসলমান যদি কোনো ব্যক্তিকে পাপ করতে দেখে তবে তাকে শাস্তি দেওয়ার অধিকার তার আছে। এর মানে কি? এর মানে হলো প্রত্যেকটা নাগরিককে আরেকজনের উপর নজরদারি করার আর তাকে শাস্তি দেওয়ার লাইসেন্স দিয়ে দেওয়া হচ্ছে। এটা এমন একটা ভয়ের সমাজ তৈরি করবে যেখানে কেউ কাউকে বিশ্বাস করতে পারবে না। তাহলে সব শেষে একটাই প্রশ্ন থেকে যায়, যখন কোনো আইনি ব্যবস্থা তার মূল ভিত্তি হিসেবেই বৈষম্যকে বেছে নেয়, যখন ন্যায় বিচারের বদলে নিয়ন্ত্রণই তার প্রধান উদ্দেশ্য হয়ে বাড়ায়, তখন সেটাকে কি আদৌ একটা বিচার ব্যবস্থা বলা যায়, নাকি এটা শুধুই নিয়ন্ত্রণের একটা নিখুঁত যন্ত্র? এই প্রশ্নটা আমাদের আইন, ক্ষমতা আর মানবাধিকারের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।